আমরা পূবের কলম ডিজিটালের তরফ থেকে আমাদের চ্যানেলে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা বসেছি। আজ আমাদের সঙ্গে রয়েছেন এই আলোচনায় জনাব সাবির আহমেদ। আপনারা জানেন তিনি একজন পরিসংখ্যানবিদ, একজন গবেষক এবং তিনি সমাজের বিভিন্ন বিষয়ে তথ্য পরিসংখ্যানের মাধ্যমে আলো ফেলার চেষ্টা করেন। আমাদের অন্য মেহমান হচ্ছেন অধ্যাপক মোনাজাত আলী বিশ্বাস। তিনি একজন সমাজকর্মী, শিক্ষা জগতে আছেন এবং সবসময় তিনি চেষ্টা করে যান সামাজিক কাজকর্মের মাধ্যমে যাতে মানুষের উন্নতি হয়, যারা বঞ্চিতরা সুবিধা পায় তার জন্য তিনি সবসময় সক্রিয় থাকেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলাতে কম করে 20 থেকে 25 লাখ লোকের নাম ডিলিট হয়ে গেছে ভোটার তালিকা থেকে। এরা সবাই কিন্তু ভোটার তালিকায় ছিল বেশিরভাগই, কিন্তু হঠাৎ করে তাদের নাম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর সারের প্রক্রিয়ার মধ্যে গেল তারা, তবে হঠাৎ করে দেখা গেল যে তাদের নামে একটা বিচারাধীন করে দেওয়া হয়েছে, অর্থাৎ আবার বিচার করে দেখা হবে যে তোমাদের নাম সঠিক কি সঠিক নয়, তোমরা ভারতের নাগরিক কি নাগরিক নয়। এরা বলছেন যে আমরা পশ্চিমবাংলায় প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছি, আমরা হঠাৎ কি করে আমরা বিচারাধীন হয়ে গেলাম। দ্বিতীয় একটা কথা তারা বলছেন যে অনেক সময় দেখা যাচ্ছে আমার বাবার নাম রয়েছে অথচ ছেলের নাম বিচারাধীন হয়ে গেছে। বুঝতে পারছেন যে কত বড় একটা সংকটের মুখে মানুষ পড়েছে। এখন তাদের সামনে বিকল্প কি, তারা কি করতে পারে? আমরা দেখেছি এবং আজকের খবর কাগজে আছে এবং অন্যান্য টিভি চ্যানেলও দেখানো হয়েছে যে মানুষ এখন রাস্তায় নেমে পড়েছে। যাদের নাম বাদ গেছে তাদের তো উদ্বেগের শেষ নেই, তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আমরা কি করব, কোন পথে গেলে আমরা নাগরিকত্ব ফিরে পাব। আর তাদের আরেকটা প্রশ্ন, কেন আমাদেরকে নাগরিক তালিকা থেকে বাদ দেওয়া হলো। আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব যে মানুষের দুশ্চিন্তা, মানুষের রাস্তায় বিক্ষোভ এবং সেই সঙ্গে কি করলে মানুষ একটা সমাধান পেতে পারে। আজকে আমাদের আলোচ্য বিষয় সেটাই। আমি এখন সাবির আহমেদ সাহেবকে বলবো যে সমগ্র অবস্থার প্রতি আপনি কিভাবে দেখছেন সমগ্র অবস্থাকে। অনেক ধন্যবাদ পূবের কলমকে আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। একটি সাধারণ প্রক্রিয়া অর্থাৎ ভোটার তালিকা সংশোধন, এটা যে একটা নাগরিকদের হেনস্থার এই চরম পর্যায়ে পৌঁছে গেছে সেটা আমরা গত কয়েকদিন ধরে জানতে পারছি। এই দেশেতে জন্ম এবং এখানেই তাদের পূর্বপুরুষদের মৃত্যু হওয়ার সত্ত্বেও প্রথমে বিচারাধীন এবং পরে তাদের ভোটার তালিকা থেকে নাম দেওয়া হয়েছে। আমরা একটু পুরনো এই প্রক্রিয়ার একটু পেছনে ফেরত যেতে চাই। আপনাদের খেয়াল থাকতে পারে যে ডিসেম্বর মাসে প্রথম যখন ASDD অর্থাৎ আনম্যাপড ম্যাপ পপুলেশন বার করা হয়েছিল, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে যেখানে মুসলিম বেশি অর্থাৎ রাজ্যে সবচেয়ে বেশি মুসলমান যেই জনসংখ্যা যেখানে অর্থাৎ ডোমকল, ফারাক্কা, এই মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম সবচেয়ে ম্যাপ পপুলেশন। কেবলমাত্র 2%-এর নিচে আনম্যাপ। ম্যাপ পপুলেশন বলতে তারা 2002-এর সঙ্গে ম্যাপ করতে পেরেছে এবং পর্যাপ্ত ডকুমেন্ট দিচ্ছে। কোথায় হায়েস্ট ছিল আমরা দেখতে পেয়েছিলাম মতুয়া বেল্টে প্রায় 14.9% মানুষ আনম্যাপ ছিল। এইখানেই বিপত্তিটা ঘটলো, কারণ নির্বাচন কমিশন যারা এখন খানিকটা রাজনৈতিক বসেদের দ্বারা পরিচালিত হয়, এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য একটা লজ্জাজনক বিষয় যে একটা অটোনমাস বডি কীরকম করে অলিখিতভাবে একটা পলিটিক্যাল এক্সিকিউটিভদের দ্বারা প্রভাবিত হয়ে পুরো প্রক্রিয়াটাকে অন্যদিকে ঘোরালেন। তারপরে আমরা দেখতে পেলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে একেবারে সার্জারিক্যাল স্ট্রাইকের ঢঙে একটা বড় অংশকে প্রশ্নের মুখে মুখে ফেলে দিলেন। সেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমরা কি দেখলাম যে নামের নানা রকম ভেদ এবং একজন বাবার সাথে অনেকের মিল হচ্ছে। নামের প্রকারভেদটা নিয়ে আমি শুধু বলতে পারি যখন যে শেখ নামটা বাংলাতে থেকে যখন ইংরেজিতে করা হচ্ছে বা একই বানানের মোহাম্মদ বানানটা কখনো MD এবং মোহাম্মদ লেখা হচ্ছে, এই রকম ভেদে সেটাকে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দিলাম। এবং আমরা এক নাম থাকলে তার সঙ্গে আরও একাধিক সন্তান জুড়ে দিয়ে বলা হচ্ছে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং তখন আমরা দেখলাম আমরা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে সেখানে মুসলমান জনসংখ্যা কত, তার নিরিখে কত ম্যাপ পপুলেশন এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি, এইটা প্রায় 70 থেকে 80% ছাড়িয়ে গেল। এবং সেই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি তার পরের ধাপ অর্থাৎ যে আন্ডার এডুকেশন। এবং এখানে আমার মনে হয় বলা প্রয়োজন
লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আন্ডার অ্যাডজুকেশন এগুলো কিন্তু নির্বাচন কমিশনের এসআইআর ম্যানুয়ালি কোথাও নেই। এটা বিহারেতেও ব্যবহার হয়নি। এবং ভারতবর্ষের মতো দেশে যেখানে আইন খুব কঠোরভাবে পালন করা হয়, এত ফ্লেক্সিবিলিটি দিয়ে এআইয়ের ব্যবহার করে এত লক্ষ লক্ষ মানুষকে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলে দিল এই পুরো প্রক্রিয়াটা। এবং তারপরে আমরা এখন দেখতে পাচ্ছি ডিলিটেড। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের সত্ত্বেও কত লোক বাদ গেছে, তাদের নামের তালিকা আজ পর্যন্ত পাবলিক ডোমেনে নেই। এবং কেন বাদ গেছে আমরা জানি যে ভারতবর্ষের তথ্যের অধিকার আইনে আছে, যার বলে আমাদের জানার অধিকার আছে যে আমার নাম কেন বাদ গেল। কিন্তু মনে রাখতে হবে যে এই ভোটার তালিকায় বাদ যাওয়া মানে নাগরিকত্বে চলে যাওয়া নয়, কেননা আমাদের যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং হিয়ারিংয়ের সময় সবাই কিন্তু পর্যাপ্ত পরিসংখ্যান তথ্য দেওয়ার পরেও আজকে তারা ডিলিটেড হয়েছে। ভারত সরকারের দেওয়া পাসপোর্ট একটা কঠিন প্রক্রিয়ার মাধ্যমে একটা পাসপোর্ট পায়, তার সত্ত্বেও দেখলাম তারা ডিলিটেড লিস্টে চলে গেছে। শুধু মুসলমান নয়, অন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আমরা দেখেছি কলকাতায় থার্ড জেন্ডাররা, চাইনিজ কমিউনিটিরা, তারাও কিন্তু প্রায় একটা সংকটের মধ্যে পড়েছে। এবং মেয়েদের কথা বিশেষভাবে বলতে হবে এই কারণে, পরিসংখ্যানগতভাবে আমরা দেখেছি মেয়েদের বার্থ সার্টিফিকেট, মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মেয়েদের জমির দলিল অনেক কম থাকে। এবং তাদেরকে, এবং যেহেতু মহিলা ভোট একটা বড় নির্ণায়ক ভূমিকা পালন করছে, তাদেরকেও কিন্তু বেছে বেছে এই চক্রান্তের একেবারে সামনের সারিতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমি এই কথাগুলোই বলবো, আমি পরে আবার আলোচনা করছি। তো আমরা তাই দেখতে পাচ্ছি যে এখানে বেশিরভাগ আপনি বলছেন যে সংখ্যালঘুরা বাদ গেছে, সংখ্যালঘুদের মধ্যে মহিলারা বেশি বাদ পড়েছে। এবং তারপরে যেটা হচ্ছে যে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাবার নাম রয়েছে তালিকায়, কিন্তু তার সন্তানের নাম, সে মেয়ে হোক কিংবা ছেলে, তার নাম বাদ গেছে। কেন বাদ গেছে প্রথমে সুপ্রিম কোর্ট বলেছিল, তার কারণটাও দেখাতে হবে। ইদানিং কিন্তু সে কথা আর কেউ বলছেন না, কেন বাদ গেছে তার কোনো তথ্য আমরা পাচ্ছি না। এবং সাধারণ জানতে পারছেন না, আমি তো প্রজন্মের পর প্রজন্ম এখানে বাস করছি, তাহলে আমার নামটা বাদ গেল কেন? তাই আপনাকে আমি একটু আগে বলছিলাম যে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় এখন বিক্ষোভ হচ্ছে যে কী কারণে আমার নাম বাদ গেল, সেটা তোমরা বলবে, সেটা কিন্তু বলা হচ্ছে না। আর দ্বিতীয় আরেকটা মুশকিলে পড়া গেছে যে এরপর কী পথ খোলা আছে, যাদের নাম বাতিল হয়ে গেল তারা তো ভারতের নাগরিক, কিন্তু তাদের সঙ্গে পথই খোলা ভোটার তালিকায় নাম তোলার জন্য। তো দেখা যাচ্ছে যে সেই ব্যাপারে বলা হচ্ছে ট্রাইব্যুনালে যেতে হবে। এখন ট্রাইব্যুনাল কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কোন জেলায় হচ্ছে, না সবগুলোকে কলকাতায় করা হবে, এ সম্পর্কে কোনো স্পষ্ট কোনো বার্তা কিন্তু নেই। হয়তো আজকে আমরা জানতে পারবো, খানিকক্ষণ পরে, জানি না সেটা, কিন্তু এখনও কোনো বার্তা নেই। যাই হোক, একটা সুখের খবর হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। তো দেখা যাক কী হয়। তো একজন লোক যখন দেখছে যে তার নাম ডিলিট হয়ে গেছে, ভোটার তালিকায় নেই, তার সামনে কী কী অপশন খোলা আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ পুবের কলমকে আমাকে ঠিক এইরকম একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করানোর জন্য। সাবিতার কথা ধরে একটা পয়েন্ট যোগ করছি, সত্যি তো একটা ফাঁসি আসামি, তাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে সেটা জানানো হয়, এবং কে কোনো যদি কোনো অপরাধী তা কোনো অন্যায় করে তাও তাকে জেলে দেওয়া বা কাস্টডিতে নেওয়ার আগে প্রশাসন আইন ব্যবস্থায় তাকে জানানো হয় যে এই কারণে আপনাকে অ্যারেস্ট করানো হলো। কিন্তু দুঃখের বিষয়, আমার ভোটার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু আমি নিজেই জানতে পারলাম না যে কেন আমার ভোটারটা ডিলিট হয়ে গেল। আমি এই যে গত যে প্রসেসটা চললো আন্ডার অ্যাডজুডিকেশনে, সেখানে আমি আমার কয়েকজন সোর্সের মাধ্যমে জানতে পেরেছিলাম যে টোটাল সিস্টেমটা অনলাইন বেসিসে হচ্ছে, টোটাল সিস্টেমটা। এবং দেখবেন আপনারা কিছুদিন আগে পর্যন্ত আমরা যখন ইন্ডিভিজুয়াল ভোটারগুলো চেক করছিলাম, তখন দেখা যাচ্ছিল যে ইলেকট্রাল আন্ডার অ্যাডজুডিকেশন, কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রাল ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। তাহলে এখান থেকে তো আমরা বুঝতে পারি যে টোটাল সিস্টেমটা অনলাইন প্রসেসে হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকের একটা ডেটা ওখানে আছে। তাহলে ইলেকশন কমিশন কেন সেটা পাবলিশ করছে না, কেন সেটা পাবলিশ করছে না? তারপরে এখন বলছে যে 15 দিনের মধ্যে তাদের প্রত্যেককে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। তা এই ট্রাইব্যুনালে এই যে যাদের নাম ডিলিট হয়েছে তারা ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপিল করবে সেই সম্পর্কে আমি দুটো অপশন সম্পর্কে বলছি এবং কম্পেয়ারলি আলোচনা করছি। গত দুদিন আগে ইলেকশন কমিশন তারা অনলাইন পোর্টাল
অন করেছে এবং সেখানে অ্যাপিল অপশনটা রেখেছে। এবং এই অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে যেটা প্রথমেই করতে হবে যে ইলেকট্রালের নামটা, আধার মোবাইল নম্বরটা আধার লিঙ্ক হতে হবে। এবার বলুন, সাবিত স্যারের কথা অনুসারেই বলছি যে ম্যাক্সিমাম ভোটার বাদ গিয়েছে প্রান্তিক এবং মেয়েদের এবং গ্রামীণ লোকেদের। তাদের পার্সেন্টেজটা যদি দেখতে যায় তারা আমরা দেখবো যে 10%ও মোবাইল নম্বর অনলাইনে মানে আধার লিঙ্ক করা নেই। এবার যদি যাদের নাম আধার লিঙ্ক করা আছে, মোবাইল নম্বর লিঙ্ক আছে, তিনারা যদি অনলাইনে অ্যাপ্লাই করতে যায় তাহলে প্রথমে voter.eci.gov.in এ ওপেন করতে হবে, তারপর অ্যাপিল অপশনে গিয়ে অ্যাপিল করতে হবে। এবং অদ্ভুত ব্যাপার, অনলাইনে যদি আমরা অ্যাপ্লাই করি সেখানে কিন্তু আমাদের কোনো ডকুমেন্ট সাবমিশনের কোনো অপশান দেয়নি। আমি মানে পরিষ্কারভাবে বলছি, এই আন্ডার অ্যাডজুডিকেশনে যাদের নাম বাদ দিয়েছে, আমি শুনেছি বিচারকরা বলেছে যে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট পাওয়া যায়নি বলে তাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে। যদি আমরা অনলাইনেই করি, যদি অনলাইনে আমাদের কোনো রকম ডকুমেন্ট সাবমিশন করার অপশান না থাকে, সেখানে প্রথম অপশান দিতে হবে যে ইলেকট্রালের নম্বরটা দিতে হবে। দেন একটা অপশন আসছে যে আমাকে মানে আমি ভারতীয় নাগরিক তার সম্পর্কে কিছু বলা, মানে আমি ভোটার অধিকারের সাপেক্ষে কিছু যুক্তি দেওয়া, সেটা 500 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। আরেকটা স্টেপ রাখছে যে আমি কি রিলিফ পেতে চাই। ইন দ্য মিন টাইম আর কিছু নেই যে আমি কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারবো কি না। কিন্তু এখানে আমি একটা কথা বলবো যে যদি অনলাইনে আমরা অ্যাপিল করি তার কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর পাওয়া যাচ্ছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। আর অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে কি হচ্ছে, অফলাইনে আপনার ফর্মগুলো জমা নিচ্ছে। গত পরশুদিন আমরা কৃষ্ণনগর জেলা প্রশাসনের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। ডেপুটেশন দেওয়ার পর সেখানে একটা কাউন্টার খুলেছে। অদ্ভুতভাবে যারা কাউন্টারে বসে আছে তেনাদের সাথে আমি কথা বললাম, তেনারা বললো যে এখানে আমরা জল মানে জল দেয়, তার বাইরে কিছু জানে না। আমাদের বলেছে ফর্মগুলো নিয়ে এখানে করতে, মানে কি তার সম্পর্কে কিছু ব্যাপার জানছে না। আমরা ঘন্টাখানেক ওয়েট করলাম, মানে আমরা বলতে প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গল পিআইবির পক্ষ থেকে গিয়েছিলাম, দেখলাম ওরা ফর্মগুলো নিচ্ছে, এরকম একটা জায়গায় গ্যাদার করছে, আর জাস্ট একটা ভেরিফিকেশন, উইদাউট ভেরিফিকেশন একটা রিসিপ্ট সিল দিচ্ছে। এই পার্টটা চলছে। এবার প্রশ্ন হচ্ছে একটা যে তাহলে এখন কি করতে হবে। আমি বলবো যাদের নাম্বার আধার লিঙ্ক আছে তিনার যদি সঠিক কোনো বিশেষজ্ঞ দ্বারা কি কারণে আমার নাম বাদ দেওয়া হলো যদি সুন্দরভাবে লিখে সেটাকে যদি অনলাইনে অ্যাপ্লাই করতে পারে, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। এবং অনলাইনে অ্যাপ্লাই করার সুবিধা একটা বলছি, যেহেতু অনলাইনে থাকে তাদের নাম্বারগুলো প্রথম দিকেই ট্রাইব্যুনালে ডাকা হবে। কিন্তু একটা কথা আপনি বলেছেন যে অনলাইনে আপনার ডকুমেন্টস আপনি করতে পারছেন না, আপলোড করতে পারছেন না, তাহলে তো দেখা যাবে যে তারা তো বলবে অনলাইনে তুমি তো অনলাইনে আবেদন তো করেছো যে তুমি ভোটার বলে, কিন্তু কোনো ডকুমেন্ট তো দাওনি। সেই উত্তর কী হবে? সেই উত্তরটাই তার জন্য আমি বলছি, আমরা প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গলের পক্ষ থেকে পোর্টাল ওপেন করেছি এবং আমাদের পোর্টালে 3টে লিঙ্ক দেওয়া হচ্ছে। একটা লিঙ্ক হচ্ছে যে প্রথমেই আপনি আরটিআই করতে পারবেন নম্বর দিয়ে। দ্বিতীয় লিঙ্কে আমরা রেখেছি যে কি গ্রাউন্ডে আমার ভোটার লিস্টে থেকে নামটা ডিলিট হলো। থার্ড আমরা রেখেছি অ্যাপিল অপশনের জন্য আমরা একটা লিঙ্ক দিয়েছি এবং সেখানে আমরা যে যতগুলো কোয়ারি হতে পারে, প্রায় 16 পাতার একটা অ্যাপ্লিকেশান ফর্ম অটো জেনারেট হবে। সেখানে টোটাল পিকচারটা আমরা মানে সুন্দরভাবে লয়ার দিয়ে এবং লিগাল সেল সেটাকে মডিফাই করে তৈরি করেছে। এখানে যারা জানে বাড়িতে মোবাইল থেকেও করা যাবে, পরপর নিজস্ব তথ্যগুলো দিয়ে সাবমিট করলে একটা ফর্ম জেনারেট হয়ে যাবে। সেই ফর্মের সাথে আমি বলবো আমাদের যাদেরকে আমরা প্রয়োজনীয়তে রাখবো তাদের ডকুমেন্ট এবং তাদের ভোটার লিস্ট 2002 সালে, এবং যদি থাকে অনেক পুরাতন ভোটার লিস্ট 2000 আগে, যাদের সেই সমস্ত ডকুমেন্টগুলো কালেক্ট করতে হবে। এবং যত পুরাতন আমরা যে এখানকার নাগরিক, যত রকম সাপোর্টিং ডকুমেন্ট আছে, ব্যাংকের পাসবই থেকে শুরু করে, তারপর যদি ওয়ারিশ সার্টিফিকেট শুরু করে, জমি ডিড থেকে শুরু করে, ল্যান্ড রেকর্ড থেকে শুরু করে যত রকম আমাদের কাছে সাপোর্টিং ডকুমেন্ট থাকবে সবগুলো সুন্দর করে 2 কপি ফর্ম বার করে 2 কপি জেরক্স কপি অ্যাটাচ করে নির্দিষ্ট এসডিও অফিস অথবা ডিএম অফিসে সেটাকে সাবমিট করে, যেমন ওরা কন্টেন্ট উইদাউট ভেরিফিকেশনে রিসিভ করছে সেইভাবে রিসিভ করে নিতে হবে। কিন্তু আমি এখানে একটা কথা সত্যি, কিন্তু অনলাইনে করতে গেলে কি হবে? অনলাইনে করতে গেলে আমি বললাম অনলাইন বেটার, কারণ অনলাইনে একটা অপশন থাকবে
যে আমার অ্যাকনোলেজমেন্ট নম্বর পাবো, কিন্তু এই যে লাখো লাখো ফর্ম জমা পড়ছে অফলাইনে, সেখানে কিন্তু কোনো রকম ট্র্যাকিং নম্বর দিচ্ছে না। তাদেরকে ট্র্যাকিং, ওদেরকে সিরিয়ালি যদি ঠিকঠাক করে মেনটেন করতে হয়, সেটা প্রচুর মানে ম্যান পাওয়ার দরকার এবং এটা সময় সাপেক্ষ। একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এই যে বলা হচ্ছে তোমাদেরকে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। তোমরা যে নাগরিক সেটা ট্রাইব্যুনাল দেখবে এবং দেখে যদি তার ট্রাইব্যুনাল মনে করে যে তোমরা নাগরিক, যতই প্রমাণ দাও না কেন, যদি মনে করে নাগরিক তারা নাগরিক, আর যদি ট্রাইব্যুনাল মনে করে যে তোমরা নাগরিক নও তারা নাগরিক নও। এই ধরনের একটা কথা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু ট্রাইব্যুনালগুলো কোথায় এখন পর্যন্ত তার তো তেমন কোনো হদিশ পাওয়া যায়নি। এ সম্বন্ধে আপনি কিছু বলুন। প্রথমে তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণেই, পুরো প্রক্রিয়াটা আমরা দেখলাম একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তার আগে বা হিয়ারিংয়ের সময় কি করতে হবে লিখিত নির্দেশ কিন্তু খুব কম গেছে। আপনারা মনে থাকবেন আমাদের এখানকার মুখ্যমন্ত্রী প্রশ্নটা তুলেছেন যে বেশিরভাগ অর্ডার কিন্তু হোয়াটসঅ্যাপে এসেছিল। একটা নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থা তারা হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছিল, চেঁচামেচির পরে সেটা বন্ধ হয়েছে। কিন্তু এই যাদের নাম ডিলিটেড হয়েছে ট্রাইব্যুনালে জানার পরে যাওয়ার জন্য যে একটা এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা ম্যানুয়াল আজ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। অনলাইনের ক্ষেত্রে মানাজাত বলেছে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এমনকি পশ্চিমবাংলার ক্ষেত্রে ডিজিটাল কম্পিউটিং এবিলিটি কতজন মানুষ এই পুরো প্রক্রিয়াটা নিজে করতে পারবে, এটা একেবারে, এবং মাইনরিটিদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে 6 থেকে 7% ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ ডেটা থেকে আমরা বলছি যে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড করা এক জিনিস, কিন্তু একটা অ্যাপ্লিকেশন করা ভীষণ কঠিন প্রক্রিয়া। এই দিক থেকে একেবারে একটা ইনজাস্টিস হচ্ছে। দেশের নাগরিক, তারা নাগরিক এতদিন ভোট দেওয়ার সত্ত্বেও এইটা করছে। আমরা দেখতে পেলাম এই ব্যাপারে কোনো রকমের ম্যানুয়াল, কোনো রকমের নির্দেশিকা, এবং ফিজিক্যাল হওয়া এই কারণে দরকার। আপনারা জানেন, হয়তো মনে থাকবে, সবাইকে একদিন আন্ডার এডুকেটেড হয়ে গেছিলো। টেকনিক্যাল গ্লিচ বলে একটা কথা, ডিজিটাল ব্ল্যাকআউট বলে একটা কথা আছে। এই সার্ভার এখনও কিন্তু অনলাইনে ভালো কাজ করছে না। আমি একাধিকবার দেখেছি অনেকে পাশে বসে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করছি, কিন্তু পুরো প্রসেসটা করতে পারছে না। এইটা ভারতবর্ষের নিজস্ব নাগরিকদের সাথে একটা বঞ্চনা বলাটা ভুল, মানে একটা প্রবঞ্চনা করা হচ্ছে, যাদেরকে ঠকানো হচ্ছে, নিজের নাগরিককে প্রমাণ করতে চেয়েছে। এটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীতে কোথাও হয়নি যে তার নিজের নাগরিককে এত বছর ভোট দেওয়ার সত্ত্বেও, অন্য ডকুমেন্টসের সত্ত্বেও তাকে আবার প্রমাণ করতে হচ্ছে আমি ভোটার, যেটা নির্বাচন কমিশনের একেবারে এখতিয়ারের মধ্যে নেই। এবং এক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের আরও বড় ভূমিকা পালন করেছিলাম, এবং আজকে জুডিশিয়ারিকে যারা এনেছিলেন, জুডিশিয়ারির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা দিয়ে, তাদেরও একটা অংশ তাদের দায়িত্ব পালন করতে পারেনি বলে আজকে 20 থেকে 25 লক্ষ লোক আজকে কিন্তু বিপদের মধ্যে পড়ে আছে। এবং এটা আরও বাড়তে পারে বলে লোকেরা বলছেন, এই সংখ্যাটা আরও বাড়বে। কিন্তু একটা প্রশ্ন আমি আসছি আপনার কাছে, যে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, এক তো আমরা অনলাইনে এত মন্থর, বা অনলাইনে ডকুমেন্টগুলো আমরা দিতে পারছি না, তাহলে আমাদের যেতে হচ্ছে অফলাইনে কোনো রিসিপ্ট কিছু দিচ্ছে না। তো এটা একটা ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে, নাগরিকদের হয়রানি করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, উনি একটা কথা মেনশন করেছেন যে কয়েক ঘন্টার জন্য পশ্চিম বাংলার সমস্ত অধিবাসীকেই করে দেওয়া হয়েছিল যে তোমরা নাগরিক নও, বিচারাধীন তোমরা সব করে দেওয়া হয়েছিল। তো অনেকে বলছেন এটা টেকনিক্যাল গ্লিচ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রী, যে এটা হচ্ছেন টেকনিক্যাল বজ্জাতি। তিনি এই কথাই করেছেন। আসলে মনে হয় যে নির্বাচন কমিশন ভয় দেখাতে চাচ্ছে পশ্চিমবাংলার বাসিন্দাদের, যে তোমাদের এই হতে পারে, ওই হতে পারে, দেখো তোমাদের সবাইকে তো আমরা করে দিলাম, কী করতে পারলে আমাদেরকে? এর তো কোনো দায়বদ্ধতা নেই। যারা করলো টেকনিক্যাল গ্লিচটা, তো তাদের দায়বদ্ধতা কোথায় রয়েছে? এখন কথা হচ্ছে যে আর কি করলে আমরা মানুষকে একটু স্বস্তি দিতে পারি, কিংবা আমি বলবো যে ট্রাইব্যুনালগুলো কি জেলায় হবে, না ট্রাইব্যুনালগুলো শুধু একটা জায়গায় হবে? তাহলে কোচবিহার থেকে বা থেকে বাঁকুড়া থেকে একটা লোকের এখানে আসা থাকা যদি এখানে হয় ট্রাইব্যুনালগুলো, সেটা তো একটা বড় সমস্যা মানুষের। আর 1-2 তো নয়, মানে কয়েক লক্ষ, মানে 25-30 লক্ষ লোক এই ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন। তার মধ্যে মহিলা আছে, বৃদ্ধ আছে, অসুস্থ আছে, সব ধরনের লোকেরা আছে। এই ব্যাপারে আপনি একটু বলুন যে কী করে এটা সমাধান করা যায়, এবং ট্রাইব্যুনালগুলো কোথায় হবে সে সম্পর্কে নির্বাচন কমিশন স্পষ্ট করে কেন বলছে না? আমি আরেকটা কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ডিলিট হয়েছে,
তাদের উদ্দেশ্যে আমার একটাই বলা, আপনারা কিন্তু ভুল করেও কিন্তু ফর্ম 6 ফিল আপ করবেন না। কারণ ফর্ম 6 ফিল আপ করলে ফর্ম 6-এর শেষে একটা লাইন লেখা থাকে যে আমি পূর্বে কোনোদিন কোনো ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করিনি। তাহলে এই ডিক্লারেশনটা কেন আপনারা করতে চাইবেন? তারপর আমি স্যারের প্রশ্নে আসছি। আমিও শুনেছি স্যার যে ট্রাইব্যুনালটা নিউ টাউনে কোনো একটা জায়গায় হবে এবং ইলেকশন কমিশন একজন চিফ জাস্টিস ডেকেছে এবং রিটায়ার্ড জাজ মিলে মোট 19 জনের একটা কমিটি করেছে। আমি বলি যে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসটা সেখানে করতে গিয়ে আদার্স স্টেট থেকে জাজেদেরকে হায়ার করে এনে প্রত্যেকটা বিধানসভায় একজন করে এবং অল্টারনেটিভ 2 জন করে বসিয়ে সেই প্রক্রিয়াটা করতে গিয়ে 20 থেকে 25 দিন টাইম লাগলো। ইন দ্য মিন টাইম এখনও কিন্তু সেই আন্ডার অ্যাডজুডিকেশনের সমস্ত রেজাল্ট মানে সাপ্লিমেন্টারি লিস্ট এখনও পাবলিশ করতে পারেনি। সেখানে স্যারের কথা শুনেই বলছি, আমি মিনিমাম ধরলাম যদি 20 লাখ লোক ডিলিট হয় তাহলে পার আমাদের জাজেদের ক্ষেত্রে যদি 1 লাখ করে করা হয় তাহলে ভাবুন যদি প্রতিদিন ম্যাক্সিমাম 1000 করে করে তাও 3 মাস সময় লাগবে। কিন্তু ম্যাক্সিমাম 1000 করা মানে এটা ঈশ্বর ছাড়া কেউ পারবে না, সম্ভব নয়। তা এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের প্রসেসে যাদের নামগুলো ডিলিট করে ট্রাইব্যুনালে যাচ্ছে, আমি বলবো যদি সম্ভব হয় ইলেকশন কমিশন আগে যেমন করে আন্ডার অ্যাডজুডিকেশনের জন্য বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন স্টেট থেকে ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড থেকে যেমন করে জাজেদের নিয়ে এসলো এক একটা জাস্টিসের আন্ডারে সেইভাবে 20 জন বা 30 জন করে বসিয়ে এবং সেটাকে জেলা ভিত্তিক করা হোক। কারণ যদি আজকে দার্জিলিং থেকে, মালদহ থেকে, আজকে আপনার দিনাজপুর থেকে যদি বয়স্ক 70, 80, 85 বছরের মানুষজনদের রেখে কলকাতার বুকে টেনে আনতে হয়, সেখানে নিউ টাউনে না থাকার ব্যবস্থা, না মানে তাদের আজকে যে হবে তার কোনো গ্যারান্টি নেই, মানে এ যে কী হবে। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, আসামে কি হয়েছে দেখেছি। সেখানে কি হয়েছে যে 94 বছরের বয়স্ক লোককে ডেকে এনেছে সে, যে যিনি নাকি মোদিকে বাবা বলতেন, সেরকম ডেকেছে। তা সে মানে কি হবে, মানে সাধারণ মানুষের হয়রানির শেষ থাকবে না। তা আমার যদি আপনি আমাকে বলতে চান, আমি বলবো যে আমাদের প্রত্যেকেই যাদের নাম ডিলিট হয়েছে প্রত্যেকেই আমরা অফলাইনে অনলাইনে যে যেমন পারি আমরা আমাদের অ্যাপিলটা করি। আর আমি বলবো যেহেতু এটা রুলস করে বেরিয়েছে, এটাকে সহজে ব্রেক করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবং রাজনৈতিক রং বাদ দিয়ে সবাই, যেমন আমাদের কৃষকরা আন্দোলন করেছিল, চেঞ্জ করেছে, এখানেও একটা শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে গণ আন্দোলন হওয়া দরকার। আদারওয়াইজ এর সলিউশন অনেক গভীরে, খুব তাড়াতাড়ি আমরা সলিউশন পাবো না। আর যারা ডিভোটার হয়ে গেছে, আপনি যেটা বলছেন, তারা আমার যত ধারণা তারা এই ইলেকশনে ভোট দিতে পারবে না। আমার মনে হয় এখান থেকেই আলোচনাটা আনা যায় যে মানাজার ঠিকই বলেছে, এইটাই হয়তো রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সমাজের একটা অংশকে যদি আমরা ক্যালকুলেটেড ওয়েতে বাদ রাখতে পারি, তাহলে যে রাজনৈতিক শক্তি এখানে ক্ষমতা দখল করতে চাইছে তাদের উদ্দেশ্য সফল হতে পারে। সেই উদ্দেশ্যে এবং ইলেকশন কমিশন নির্লজ্জভাবে, আমি বলবো যে ভারতবর্ষের একটা আমরা যেসব বিষয়গুলো নিয়ে গর্ব করতাম তার মধ্যে ইলেকশন কমিশন, এবং এইটা যখন 1952 সালে একজন বাঙালি ব্যুরোক্র্যাটের হাতে তৈরি হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে ক্রমশ ধ্বংস করছে কেন্দ্রের যে শাসক দল। তার সর্বশেষ উদাহরণ নিজের নাগরিককে এরকমভাবে হেনস্থা করার আর কোনো উদাহরণ আমরা দেখিনি। কেননা যখন ট্রাইব্যুনালে যাবে, এবং এখানেই আমার মনে হয় গণসংগঠন, গণ প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আছে। সাধারণ মানুষ, বিশেষ করে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, এই লিগ্যাল প্রসেসে অংশগ্রহণ করতে যে ধরনের অর্থ ব্যয়, সময় ব্যয়, আমরা সাবর ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা এস্টিমেট করেছিলাম, অলরেডি 4000 কোটি টাকা মানুষকে খরচ করতে হয়েছে তার একদিনের শ্রম, 100 টাকার জেরক্স এবং যাতায়াতের খরচ ধরে। এইটা এই জনগণকে কেন বহন করতে হবে, এই প্রশ্ন তোলা আমাদের খুবই জরুরি। এবং এই দিক থেকে আমি হতাশ হয়েছি যে এখানকার শাসক দল ছাড়া অন্যরা কেউ এটা নিয়ে এত কথা বলেনি। এবং খুবই দুর্ভাগ্যের যে মানে কিছু রাজনৈতিক দল এমনকি এসআরকে ওয়েলকাম করেছিল, তারা এর ভয়াবহ দিকটা, আমি 3 মাস আগে পশ্চিমবাংলার একটা বিখ্যাত সংবাদপত্রে এটাকে ওয়ার্ন করেছিলাম যে এই অগণতান্ত্রিক পদ্ধতি মানুষের হেনস্থা ছাড়া আর কিছু হবে না। রাজনৈতিক উদ্দেশ্য সাধনে আমাদের লজ্জার বিষয় যে নির্বাচন কমিশন সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের একটা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, এবং এইটা একমাত্র মানুষ প্রতিবাদ করে। এবং এক্ষুনি যে ইমপিচমেন্ট করার কথা বলা হয়েছে, কেন যে মানুষ নীরব আছে আমি জানি না। এইরকম একটা মানুষের অধিকার হননকারী একজন আধিকারিক এত আস্ফালন করতে পারে, এইটা গণতান্ত্রিক ভারতবর্ষে আমাদেরকে দেখতে হচ্ছে, এটাই দুর্ভাগ্য। তা আমি যেটা বলবো, আমরা আলোচনা প্রায় শেষ করে এনেছি, সেটা হচ্ছে
যে এখনও মানুষ, সাধারণ মানুষ মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার বা বাঁকুড়া, পুরুলিয়ার লোক জানে না যে তাকে ট্রাইব্যুনাল, কোথায় তার ট্রাইব্যুনাল, এখনও কিন্তু জানে না। এখনও জানে না এই ট্রাইব্যুনাল জেলায় হবে না এই ট্রাইব্যুনালে কিছু বলতে গেলে তাকে আসতে হবে কলকাতায়। তো এই জিনিসগুলো খুব ক্লিয়ার করে নির্বাচন কমিশনের উচিত যে একটা বুকলেট প্রকাশ করা, যাতে মানুষকে হয়রানি করার যদি তাদের উদ্দেশ্য হয় তাহলে অন্য কথা। অনেকে বলছেন এটা নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন। তারা যদি নির্যাতন করতে না চান নাগরিকদের, তাহলে তাদেরকে এর পদ বাতিল দিতে হবে। নইলে কিন্তু যেটা বলছেন যে গণ আন্দোলন ছাড়া, যা গণ আন্দোলনে নামা ছাড়া আর কোনো পথ সাধারণ মানুষ কিন্তু দেখতে পাচ্ছে না। তো সাবির সাহেব, আপনাকে ধন্যবাদ। এবং আপনি এসছেন মোনাজাত সাহেব, আপনাকেও আমরা অনেক কাজ করছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব যে আমরা পরবর্তী কোনো আলোচনায় প্রবীর কলম ডিজিটালে আবার মিলিত হব।